সিন্ধুজা এবং শালুর প্ল্যান বেচতে দিয়ে রথযাত্রা সম্পন্ন করলো গঙ্গা এবং অর্জুন। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সিন্ধুজা গঙ্গাকে অনেক ধমকাচ্ছে, বলছে রথ বেরোবে কি বেরোবে না তুমি ঠিক করবে, বলো তুমি ঠিক করবে। গঙ্গা বলে, আপনি এত চেঁচামেচি কেন করছেন ম্যাডাম, কাউকে না কাউকে তো রথ বের করতেই হবে। আর এতদিন ধরে যে গুদামঘরের মধ্যে রথটা পড়ে আছে তার বেলায় অমঙ্গল হচ্ছে না। ছোটো মেয়েকে হয়তো আমি বড় কথা বলছি, কিন্তু আমি কথাটা না বলেও থাকতে পারছি না। আপনি থাকতে এত বড় অমঙ্গল কেন হতে দিচ্ছেন, কেন রথ বেরোনোটা আপনি আটকাচ্ছেন। গঙ্গার প্রশ্নে সবাই স্তব্ধ হয়ে যায়। সিন্ধুজা বুঝতে পারে এই প্রশ্নের উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব নয়। সে শুধু বলে, অর্জুনের মাঝে উৎসব শুরু করেছিল, সেই উৎসব সিন্ধুজা চ্যাটার্জি কোনোদিন চালু থাকতে দেবে না। ঠিক তখনই বাড়ির বড়রা কথা বলে। জেঠুমনি বলে, ছোট বৌমা, গঙ্গা তোমাকে একটা প্রশ্ন করেছে, তুমি কি তার উত্তরটা দিবে? তখন বলে, দাদা, গঙ্গার শ্বাস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। কাউকে কিছু না বলে সে সবাইকে নিয়ে রথ সারতে শুরু করেছে। যেখানে এত বছর ধরে এই বাড়িতে রথযাত্রা বন্ধ ছিল, সেখানে বাড়ির সবাইও গঙ্গার সঙ্গে হাত মেলাচ্ছে। আমি খুব অপমানিত বোধ করছি দাদা, আবার আপনি এতে সঙ্গ দিচ্ছেন। এরপর বাড়ির ছোটেরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে, বাড়ি থেকে রথ বেরোচ্ছে, এতদিন পরে একটা উৎসব হচ্ছে, একটু হইচই হচ্ছে। রথটা এতদিন ধরে বন্ধ পড়েছিল, তাই বলে কি কোনোদিন আর বেরোবে না, পুজো হবে না? গঙ্গা তো ঠিকই বলেছে। এমন অনেক বাড়ি আছে যেখানে দুর্গাপূজা বহু বছর বন্ধ থাকার পর নতুন প্রজন্ম আবার সেই পূজা শুরু করেছে। তেমনি তারা সবাই মিলে একটু আনন্দ করতে চেয়েছিল। গঙ্গার কোনো উদ্দেশ্য ছিল না কাউকে অপমান করার, সে শুধু চেয়েছিল সবাইকে নিয়ে উৎসবে ফিরিয়ে আনতে। শালু তখন সিন্ধুজাকে বলে, রথযাত্রা হবে আর তোমাকে কিছু জানানো হবে না? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এই বাড়িতে তোমার কোনো মূল্য নেই। যেখানে বাড়ির মা কোনো কাজ করে না, মেজু কাকিকে না জানে, সেখানে গঙ্গার মতো বস্তির মেয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে শ্বাস পেল কী করে? পিয়ালে তো কোনোদিন শ্বাস পায়নি, তাহলে সবাই কেন এত বস্তির মেয়েটাকে মাথায় তুলছে? গঙ্গা তখন রাগ হয়ে যার মনে মনে বলে, এই যে এসেছে খুদ ধরার জন্য, রথ বেরোবে, তাতে তার কি সমস্যা? তখন সিন্ধুজা বলে, এই বাড়িতে একমাত্র শালমণি জানে কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। শালু তখন বলে, ব্যাকগ্রাউন্ড তো এক বিষয়, কোন বাড়ির মেয়ে সেটাও তো দেখতে হয়। সিন্ধুজা তখন দৃঢ় গলায় জানিয়ে দেয়, এত বছর ধরে সে বাড়িতে রথযাত্রা বন্ধ রেখেছে, তার নিশ্চয় একটা বড় কারণ আছে, সেই কারণ কাউকে জানাতে সে বাধ্য নয়। এতগুলো বছর ধরে এই বাড়ির সবাই তার সিদ্ধান্ত মেনে এসেছে, তাই গঙ্গাকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। গঙ্গার কথা তার সিদ্ধান্ত বদলাবে না। সে স্পষ্ট ঘোষণা করে চ্যাটার্জি বাড়ি থেকে রথ বেরোবে না। ঠিক তখনই ভাস্কর সামনে এসে দাঁড়ায়। সে বলে, আজ এই বাড়ি থেকে রথ বেরোবে, তুমি দয়া করে বাধা দিও না। যা শুনে সিন্ধুজা অবাক হয়ে যায়। সে ভাস্করকে জিজ্ঞাসা করে, সে কি গঙ্গার জন্য তার বিরুদ্ধে কথা বলছে? ভাস্কর শান্তভাবে উত্তর, সে কারোর জন্য বা কারোর বিরুদ্ধে কথা বলছে না। এতগুলো বছর পরে বাড়ির ছেলে মেয়েরা ভালোবেসে রথটা সাজিয়েছে, এতে তারা কি অন্যায় করেছে? এতে রাগারাগি করার কি আছে? সে আরও মনে করে দেয়, একটা সময় ছিল যখন সিন্ধুজার কথাতে এই বাড়িতে রথযাত্রা বন্ধ হয়েছিল। তখন দাদা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন যে রথ আর বেরোবে না। কিন্তু আজ এত বছর পরে গঙ্গার বাড়ির ছেলেমেয়েরা সেই উৎসব ফিরে আনতে চায়। তাদের এই ইচ্ছাটাকে আমাদের সম্মান দেওয়া উচিত। সিন্ধুজা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। তখন ভাস্কর দাকে ডেকে বলে, সিন্ধুজার দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সিন্ধুজা তখন বলে, আর কি কথা থাকতে পারে ভাস্কর, আর কি বলার বাকি আছে বলতে পারো? আমি ভাবতেই পারছি না ভাস্কর, সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করবে, আমার বিরুদ্ধে দাঁড়ালে, ছি ছি। ভাস্কর তখন বলে, একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। এই বাড়িতে দাদার শুরু করা অনেক কিছু তুমি বন্ধ করে দিয়েছ। আমি কখনো কিছু বলিনি, কারণ আমি বুঝতাম সেগুলো তোমার ভালো লাগতো না। কিন্তু এবার আমার অবস্থাটা তোমার বোঝা উচিত। দাদার কাছে আমি খুব ছোট হয়ে যাব, আর বাড়ির সবাই যখন একসঙ্গে একটা আনন্দের মুহূর্ত ফিরে পেতে চাচ্ছে, তখন আমি তাদের ইচ্ছাটাকে অস্বীকার করতে পারি না। তাই যদি আমার মান সম্মানের প্রতি তোমার এতটুকু শ্রদ্ধা থাকে, তাহলে আজকে রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করো, এটাই আমার তোমার কাছে একমাত্র অনুরোধ। যা শুনে সিন্ধুজা এতটুকু রাগ কমেনি, বরং সে উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সুযোগ বুঝে শালমণি এগিয়ে আসে, ঠোঁটে ব্যঙ্গের হাসি নিয়ে বলে, দেখলে তো কি কাণ্ড হলো, সবকিছু হয়েছে শুধুমাত্র বস্তুর মেয়ে গঙ্গার জন্য। তখন শালমণি সিন্ধুজার কাছে গিয়ে বলে, মেজো কাকি, কিছু একটা করতেই হবে। যদি এবার গঙ্গায় রথযাত্রা সফলভাবে সম্পন্ন করে তুলে না, তাহলে কিন্তু সবার চোখেও নায়িকা হয়ে যাবে। তারপর ওকে কিন্তু কিছুতেই আটকানো যাবে না। এরপর জেঠুমণি অর্জুনকে বলে, মনে আছে প্রতি বছর এই রথযাত্রা নিয়ে তোমার মা কতটা
উচ্ছ্বসিত থাকতেন। কিন্তু আজ এতদিন পরে গঙ্গা আবার রথযাত্রা চালু করে প্রমাণ করে দিল যে সে সত্যি এবারে যোগ্য বউ। জেঠমনি তখন গঙ্গাকে বলে, শোনো, এত বছর পরে এই বাড়িতে রথযাত্রা হচ্ছে, তাই সব নিয়ম মেনে করতে হবে। তোমার শাশুড়িমা যেমন করতেন ঠিক তেমনই তোমাকে করতে হবে। মনে রেখো, রথের চাকা একবার ঘুরতে শুরু করলে মাঝপথে কিন্তু থামানো যায় না, সোজা মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয়। এই উৎসবের অনেক নিয়ম আছে। গঙ্গা তখন বলে, আপনারা যেমন বলবেন ঠিক তেমনই হবে, আমি কোনো ভুল করতে চাই না। এরপর সবাই রথ সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ফুল দিয়ে সাজাচ্ছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ আবার পুজোর সামগ্রী গুছিয়ে রাখছে। বহু বছর পর চ্যাটার্জি বাড়িতে যেন আবার উৎসবের প্রাণ ফিরে এসেছে। ঠিক তখনই শালমণি আবারও ষড়যন্ত্র শুরু করে। বলছে, না, গঙ্গাকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। বলছে, না, কিছুতেই গঙ্গাকে সফল হতে দেওয়া যাবে না। সবাই শুধু গঙ্গা গঙ্গা করছে, এটা আর মেনে নিতে পারছি না। যদি আজ রথযাত্রা নির্বিঘ্নে শেষ হয়ে যায় তাহলে এই বাড়িতে সম্মানটা আরও বেড়ে যাবে। তার আগে আমাকে কিছু একটা করতেই হবে। এরপর গঙ্গা অর্জুনকে বলছে, স্যার, সব প্রস্তুতি কিন্তু শেষ, রথটা সুন্দর করে সাজানো হয়েছে। অর্জুন তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে মেঘনাথ চলে এসেছে তার বাবার সঙ্গে দেখা করতে। বলছে, জানো তো, একদম ভালো লাগছে না, বারবার চেষ্টা করছি, প্রত্যেকবার ফেল করছি ওই গঙ্গার জন্য। গঙ্গা আমার জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে, বারবার আমার সব প্ল্যান ভেস্তে চলে যাচ্ছে। আমার জীবনে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে গঙ্গা। ও যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে আমার একটার পর একটা পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আমি শুধু বড় বড় কথা বলছি কিন্তু কিছুই করতে পারছি না। এটা না আমি আর সহ্য করতে পারছি না। তখন তার বাবা বলে, তুমি পেও না, আমি আছি, তুমি একা নও। তখন মেঘনাথ বলে, আমি জানি তুমি আছো, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। গঙ্গা এবং অর্জুন ওদেরকে ছোঁয়া যাচ্ছে না, সবাই শুধু ওদের নিয়েই ব্যস্ত। তখন তার বাবা তাকে বুদ্ধি দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত আছে। গঙ্গারও নিশ্চয়ই এমন কোনো অতীত আছে যেটা সামনে এলে ওর পুরো জীবন নড়বড় হয়ে যাবে। ওই সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করো। মানুষের শিকড়ে আঘাত করলে মানুষ ভেঙে পড়ে। তখন মেঘনাথ বলে, গঙ্গার মধ্যে একটা বস্তির মেয়ে আবার কি অতীত থাকতে পারে? তখন মেঘনাথের বাবা বলে, থাকতেই পারে, খুঁজে দেখো, সত্যিটা একদিন না একদিন বেরিয়ে আসবে। তখন মেঘনাথ বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি খুঁজে দেখব। অন্যদিকে বাড়িতে শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের মহাপূজা। ভক্তিমূলক কীর্তন, শঙ্খদীপিনী আর ধূপদানের গন্ধে চারদিকে ভরে উঠেছে। সবাই জগন্নাথ দেবের স্লোগান করতে থাকে। আর তখন জেঠিমণিকে বলে, দেখো তো কত অপূর্ব লাগছে, কত বছর ধরে আবার ঠিক আগের মতোই পূজা হচ্ছে। গঙ্গা সত্যি অসাধ্য সাধন করেছে, এতদিন পরে এই বাড়িতে আবার রথযাত্রা ফিরে এসেছে। তখন অর্জুন বলে, গঙ্গা সত্যি অসাধ্য সাধন করেছে, এতদিন পরে এই বাড়িতে আবার রথযাত্রা ফিরে এসেছে, ওকে ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই। এদিকে গঙ্গাও বলে, স্যার আজ খুব খুশি, আমি বুঝতে পারছি উনি নিশ্চয়ই মায়ের কথা ভাবছেন। রথযাত্রা তো উনি শুরু করেছেন, বড় ম্যাডাম কোনোদিন স্যার ইচ্ছার মূল্য দেয়নি। এটা বলে গঙ্গা অর্জুনের জন্য খুব মন খারাপ করতে থাকে। গঙ্গা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন জেঠিমণি বলে, কি ব্যাপার, আজ এত আনন্দের দিন, জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাবেন, সবাই এত খুশি, আর তুমি চুপচাপ হয়ে আছো কেন? গঙ্গা তখন বলে, আপনারা সবাই আনন্দে আছেন, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ, আমাকে নিয়ে আর ভাববেন না। গঙ্গার মুখে হাসি থাকলেও দূরের দাঁড়িয়ে সিন্ধুজার বুকের ভিতর যেন আগুন জ্বলছে। সে নিজের মনে মনে বলতে থাকে, ওই পাকা গঙ্গার শ্বাস দেখে আমি সত্যিই অবাক। যেসব উৎসব আমি এত বছর ধরে বন্ধ করে গেছি ও একে একে সব ফিরে আনছে। সবাই শুধু ওর প্রশংসা করছে, আমি আর কিছুই করতে পারছি না। শালমণি তখন সিন্ধুজাকে বলে, খুব রাগ হচ্ছে তাই না? এখন সবাই বস্তির মেয়েটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি বলে দিচ্ছি আজ কিছুতেই জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি পৌঁছাতে দিব না। ওদিকে বাড়ি উঠেনে সবাই একসঙ্গে উচ্চস্বরে ধ্বনি দিতে লাগলো, জয় জগন্নাথ বলে। ভক্তিময় পরিবেশে পূজার সমস্ত আয়োজন সম্পন্ন হতে থাকে। এরপর জেঠিমণি বলে, যাও গঙ্গা, প্রদীপটা নিয়ে এসো, সবাইকে প্রদীপের তাপ দিতে হবে। এরপর গঙ্গার প্রদীপের তাপ সবাইকে দিতে থাকে। এরপর অর্জুনকে আগুনের তাপ দিয়ে দেয়। অর্জুন অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। এরপর গঙ্গা বলে, উপালিদি, কি ব্যাপার, নাচ গান হবে না? তখন জেঠুমণি বলে, অবশ্যই হবে। গঙ্গা, উপালি তুই গানটা ধরতো। আর তখন উপালি গান গাইতে থাকে, গঙ্গা পিয়ালি নাচ করতে থাকে। এরপর নাচ গানের শেষে জেঠুমণি বলে, আর দেরি করা যাবে না, জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করতে হবে। তারপর রথ টেনে সোজা মাসির বাড়ি অর্থাৎ রাধা মাধবের মন্দির চাতাল নিয়ে যেতে হবে। সেখানে 7 দিন অবস্থান করবেন, 7 দিন পর আবার তাকে ফিরে আনা হবে। তখন উদয় বলে, কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে গেছে, এবার রথযাত্রা শুরু করা যাক। সবাই উৎসাহ নিয়ে রথের চারপাশে জড়ো হতে থাকে। এদিকে শালমণি চুপি চুপি ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে থাকে। রথের চাকা থেকে স্ক্রুটা খুলিয়ে নেয় আর খুব খুশি হয়ে যায়। এরপর শালমণি এখান থেকে চলে যাওয়ার পর উদয় এবং অর্জুন সবাই চলে আসে। উদয় তখন একটা জিনিস লক্ষ্য করে, কারণ রথের চাকার ওইখানে একটা পায়ের আংটি পড়ে আছে।
আর তখন বলে এটা তো শালমনির আন্টি। এদিকে শালমনির পাশে লুকিয়ে আছে, সব শুনছে আর ভয় পাচ্ছে। তখন অর্জুন বলে আমি তো সকালে সবাইকে বলেছিলাম কাজ শেষ হলে দরজাটা বন্ধ করে রাখতে। তখন উদয় বলে মনে হচ্ছে ব্যস্ততার মধ্যে কেউ ভুলে গিয়েছে। আজ সকালে রথ নিয়ে হইচই হয়েছে, তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। চল রথটা আরেকবার ঠিক করে দেখি। তারপর রথের চারপাশে ঘুরে সবকিছু পরীক্ষা করতে থাকে। তখন বলে ঠিকই তো আছে মনে হয়। তারপর উদয় বলে চল চল সবাই অপেক্ষা করছে, আগে রথটা বাইরে নিয়ে যায়। এরপর উদয় অর্জুন মিলে রথের চাকাটা বাইরে নিয়ে যাওয়া শুরু করে দেয়। তারপর জয় জগন্নাথ বলে সবাই স্লোগান দিতে থাকে। এরপর গঙ্গা প্রার্থনা করতে থাকে, হে জগন্নাথ, তোমার কৃপায় যেন আজকের রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এত বছর পর এই শুভ কাজ শুরু হয়েছে, যাতে কোনো অমঙ্গল না ঘটে। তখন জেঠুমণি গঙ্গাকে বলে মা, আজ তুমি যে উদ্যোগ নিয়েছো তার মঙ্গল অমঙ্গল দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। তবে ভয় পেও না, ভগবানের আশীর্বাদ থাকলে সব ভালোই হবে। গঙ্গা তখন বলে আমি শুধু চাই জগন্নাথ দেবের কৃপায় এই রথ শান্তিতে মাসির বাড়ি পৌঁছাক, এটাই আমার প্রার্থনা। এরপর বাড়ির সবাই রথ ধরে, কেউ সামনে কেউ পাশে আবার কেউ পিছন থেকে রথ সামলানোর প্রস্তুতি নেয়। উদয় সবাইকে বলে সবাই কিন্তু সাবধানে টানবে, একসঙ্গে টান দিবে, কেউ তাড়াহুড়া করবে না। এরপর চারিদিকে আবারও ধ্বনি উঠে জয় জগন্নাথ বলে ধীরে ধীরে রথের চাকা ঘুরতে শুরু করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, সবাই আনন্দিতে ভাসছিল, কিন্তু কেউ জানতো না রথের এক চাকার গুরুত্বপূর্ণ স্ক্রু ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। রথ একটু এগোতেই হঠাৎ অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। তখন সবাই তো চিৎকার করে ওঠে। গঙ্গা তখন বলে কি ব্যাপার, রথটা এভাবে হেলে গেল কেন? তখন অর্জুন বলে সবাই দড়িটা শক্ত করে ধরো, সাবধান, সবাই সাবধানে ধরো। মুহূর্তের মধ্যে আনন্দর পরিবেশ উদ্দিকে ছড়িয়ে পড়ে। এরপর অর্জুন এবং গঙ্গা মিলে রথের চাকাটা কন্ট্রোল করে। জগন্নাথের জয়ধ্বনি বলে রথের চাকা টানতে থাকে। এদিকে শালমণি সিন্ধুজা খুব রাগ হতে থাকে মনে মনে। তো টিউবার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।